আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? না, এটা তো এরকম তো হচ্ছে না। উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না? আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে সামনে, গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে। আপনারা দল থেকে তাকে বেতন দেন, সেটা তো ভালো। এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি। আপনারা আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আপনি সহ আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের একটু জানা রাখি, আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি, কনসিস্টেন্টলি করি। আমি মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না, খালেদ ভাই, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না। এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে, সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম। সো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের পলিসি হচ্ছে, তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো কিছুদিন মন্ত্রিত্ব করেছেন, সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে। সেটা আপনারা বলছিলেন যে প্রত্যেকটাই করবেন, করেন নাই আর কি। হাউএভার এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে, বাট ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে, এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে নাকি আপনারা, যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ভাবে ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা? মানে গ্রামীণ নোবেল, কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না। কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতে, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো। কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। আমি জাস্ট এক লাইন একটু বলি, তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে 2টা প্রতিবেদন ছিল, আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না। একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না, আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না, এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের 2টা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র
যে বাজেটটা আমার মনে হয় হয় যে- এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আপনি- আমরা আপনার কাছে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। শুরু থেকেই শুরু করি, যেহেতু জি। শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে, এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা হচ্ছে। এবং সত্য তো কিছু আছে, তাই না? সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন বা ওইদিকেই আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর করা হলো, সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন, কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সে স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে কোন সরকারের সময় এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা নিয়ে কিন্তু স্বীকারও করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, দে আর নট অ্যাভেলেবল। না না, এটা মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন ফার্স্ট টাইমে। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যে আরপিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফার্স্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি? আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটার মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের
প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট বার এসেছিলাম, যে আপনারা বলেছিলেন যে এটা আমরা এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে, কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল। কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা সেক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খালেদ ভাই, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াদ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন। এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে, এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐকমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, ওটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। তো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর শেষ করেন আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো
অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার যাবেন, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা, মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই, 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোন নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন, আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলা প্রিসাইজ, হ্যাঁ না, পয়েন্টগুলো প্রিসাইজ। এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটাও তো ঠিক হবে না। আপনাদের পছন্দটা আগে বলেন, কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে, তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই না, এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব, যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে, আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যে প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার
গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। এনসিপির প্রপোজাল হচ্ছে আপনি প্রধান, এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি, নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না, নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ এনসিপি কোন প্রার্থীর ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি। কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেজন্য এটা বলা সহজ। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদটা যদি এনসিপির তার মানে বাকিরা বলছে কারণ তারা শিওর যে তারা প্রধানমন্ত্রী হবে, তাই পথটা মানে ব্যাপারটা এরকমই তাই পথটা অনন্তকালের জন্য খোলা রাখতে চাচ্ছে। রাইট বিএনপি এরকমই মনে করতেছে, বিএনপি মনে করতেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায়। জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না, যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না? মানে আপনাদের টার্গেটটা কি, আইডিয়াটা কি যে জুলাই সনদটা ধরেন আমাদের ভালো লাগবে না? আমাদের এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম। আপনি কিন্তু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে। অপছন্দ না হওয়া মানে কি, এনসিপি রাজি হচ্ছে না, এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে, তখন কি হবে, তখন কার কাছে যাবে? তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞেস করেন তো একটাই উপায় নির্বাচন, মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নির্বাচন। এই 6টা উপায় বলেছে খালেদ ভাই, এই জিনিসগুলো বাস্তবায়ন করার 6টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 6টা পথ কিন্তু বলেছে। শুধু নির্বাচন বাদে বাকি, শুধু নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে, কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন? আপনার সংবিধানে গণভোট নাই, সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন? গণ অভ্যুত্থানে সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল না? ছিল না, সংবিধানে তো গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তীতে সংবিধান মেনে শপথ নিছে সরকার, এই সরকার গণভোট কেমনে করবে? সেটা তো এটা এই প্রশ্ন, এই ব্যাপারটা যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান বা এতগুলা রক্তপাতের পর এই সময়টা সবাই বলে যে এই সরকার না এটা বলবেই এই সরকারের সবগুলি সাংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না, তা তো হইতে পারে না। সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না, এটা তো হইতে পারে না। মানে এটা পরিষ্কার। আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি, এবার আপনি আপনার মন্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না, কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না। তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই, সুতরাং এখানে এখন নির্বাচন হবে না, গণভোট দাও, জাতীয় পরিষদ নির্বাচন দাও, এই দাও সেই দাও, জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না। কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেহেতু নাহিদ ইসলাম অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দিবেন না। আপনি বলেন না এই গণভোট দাও, গণপরিষদ দাও, এই সেই দাও, বাক্যটা এরকম না। আপনি গণভোট সরাসরি, এই যে আপনি আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর 2 বারের বেশি চান কিনা জীবনে, ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই, তাহলে এটা হবে। ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় গণভোট হবে, প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না, প্রতিটা বিষয় গণভোট হবে। এত আপনি শোনেন, এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 3 বার সংবিধান সংশোধন হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারবো না? আচ্ছা এটা একটা বলেন তো, এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় 3 বার সংবিধান সংশোধন হয়েছে? 6ষ্ঠ সংশোধনী হয়েছে, এই যে আব্দুল সাত্তার তিনটা আলাদা ব্যক্তি কেন্দ্র করে 3টা সংশোধনী হয়েছে, এক ব্যক্তি কেন্দ্র করে 3টা হয় নাই। এক ব্যক্তি কেন্দ্রিক মানে 3টা। আচ্ছা মানে একজন পার্সন আমি বলছি যে এই এবং এই গণ অভ্যুত্থানটার পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন, যে হে গণভোট, গণপরিষদ, হ্যান ত্যান, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এই ব্যাপারটাকে যখন আপনি হালকা করতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি খুবই ভারী, গণভোট খুবই ভারী, কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না, রাজনৈতিক দলগুলো, আমার এনসিপির এটা পছন্দ হবে না, বিএনপির ওটা পছন্দ হবে না, জামাতের এটা পছন্দ হবে না, গণ অধিকারের এটা পছন্দ হবে না, তাহলে এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না, এই রাষ্ট্রের মালিকা তো জনগণ। এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই, আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই। যে সবজিওয়ালা মারা গেছে, রিয়া গোপের মা বাবা, আহাদের মা বাবা, এরা তো কোনো রাজনীতি করছে না। যে ভ্যান চালক, যে রংওয়ালা, কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা,
ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো নাই এখানে। কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে, এবং শুনেন খালেদ ভাই, এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে। এই আলোচনা, এই ডিবেট অনেক আগে শেষ। এবং আমরা যে সংবিধান, এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি, ওই সবজিওয়ালা, ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয়। আমি যে রাজনীতিতে আসবো, আমি একটা প্রিভিলেজ মনে করি নিজেকে, আমি একজন প্রিভিলেজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো, এই পথ কিন্তু গত দশকগুলাতে আমি কখনো দেখি নাই, কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে। আমার মনে হয় আপনি আর একটু ভালো করে দেখতেও পারেন, তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন। আমরা আবার আসবো আপনার কাছে।